একটি চমৎকার বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে আজকের পর্বটি শুরু করা যাক। বিশ্বের সেরা বিজনেস স্কুলের একদল বিজনেস গ্র্যাজুয়েট বা এমবিএ শিক্ষার্থী, একদল হাই প্রোফাইল কর্পোরেট এক্সিকিউটিভ এবং একদল সাধারণ কিন্ডারগার্টেন বা প্রাক প্রাথমিক স্কুলের শিশুদের নিয়ে একটি অদ্ভুত প্রতিযোগিতা করা হলো। প্রতিযোগিতাটির নাম ছিল দ্য মার্শমেলো চ্যালেঞ্জ। প্রত্যেকটি গ্রুপে 20টি কাঁচা স্প্যাগেটি বা নুডলসের কাঠি, 1 গজ টেপ, 1 গজ সুতা এবং একটি মাত্র নরম মার্শমেলো চকলেট দেওয়া হলো। নিয়ম খুব সহজ। সবচেয়ে কম সময়ে এই কাঠি ও সুতো দিয়ে এমন একটি টাওয়ার বানাতে হবে তার একদম মাথায় বা চূড়োয় ওই মার্শমেলো চকলেটটি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকবে। খুব স্বাভাবিকভাবে আপনি ভাবছেন এই খেলায় কর্পোরেট লিডার বা তুখুর এমবিএ ডিগ্রিধারীরাই জিতবে, কারণ তারা স্ট্র্যাটেজি বোঝে, ম্যানেজমেন্ট বোঝে। কিন্তু প্রতিযোগিতার ফলাফল সবাইকে স্তব্ধ করে দিল। দেখা গেল কর্পোরেট এক্সিকিউটিভ এবং এমবিএ শিক্ষার্থীদের বানানো টাওয়ারগুলো বারবার ভেঙে মাটির সাথে মিশে যাচ্ছিল। আর ওই ছোট ছোট কিন্ডার গার্ডেনের শিশুরা কোনো বড় বড় কথা না বলেই এমন একটি মজবুত ও উঁচু টাওয়ার বানিয়ে ফেলল যা এক্সপার্টদের চেয়ে 3 গুণ বেশি সফল ছিল। কিন্তু কেন? এত বড় ডিগ্রি আর আইকিউ থাকা সত্ত্বেও বড় বড় লিডাররা যেখানে ফেল করলেন, সেখানে সে 5 থেকে 6 বছরের বাচ্চারা কিভাবে জিতে গেল? বিখ্যাত আমেরিকান লেখক এবং জার্নালিস্ট ড্যানিয়েল কোয়েল তার বিশ্বকাপের মাস্টারপিস বই দ্য কালচার কোডে এই অদ্ভুত রহস্যের জাদুকরী সমাধান করেছেন। লেখক দেখিয়েছেন কোনো দল বা টিমের সফলতা তাদের একক মেধা, ডিগ্রি বা আইকিউর উপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে তাদের ভেতরে একটি অদৃশ্য কেমিস্ট্রি বা মনস্তান্ত্রিক বন্ধনের উপর, যাকে বলা হয় কালচার বা সংস্কৃতি। এমবিএ শিক্ষার্থীরা যখন টাওয়ার বানাতে যায়, তারা মেয়েকে ভদ্রতা দেখাতে গিয়ে বস হবে, কে আইডিয়ায় সেরা, এই মনস্তান্ত্রিক লড়াই বা ইগোর যুদ্ধে মেতে ওঠে। আর বাচ্চারা কোনো ইগো ছাড়াই একে অপরকে নিঃশর্তভাবে সাহায্য করে একটি অভিন্ন লক্ষ্যে কাজ করে যায়। রফ ডোবেল্লির গ্রুপ থিঙ্ক এবং নাসিম তালেবের ফ্রাজাইল টিমের ধারণা থেকে বেরিয়ে এসে ড্যানিয়েল কোয়েল বিশ্বের সবচেয়ে সফল 3টি প্রতিষ্ঠান যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাভিসিল, ফিক্সার অ্যানিমেশন স্টুডিও, সান আন্টোনিও স্পার্স বাস্কেটবল টিমের ভেতরের কোড স্ক্যান করেছেন। এই 2026 সালের হাইপার অটোমেটেড এবং রিমোট ওয়ার্কের যুগে, যেখানে মানুষে মানুষের দূরত্ব বাড়ছে, সেখানে কিভাবে আপনি একটি অত্যন্ত শক্তিশালী, বিশ্বস্ত এবং অপরাজেয় টিম গড়ে তুলবেন। আসুন ড্যানিয়েল কোয়েলের সেই 3টি মূল স্তম্ভকে আজ আমরা একদম প্রফেশনালদের মতো ব্যবচ্ছেদ করব। ড্যানিয়েল কোয়েল প্রমাণ করেছেন যে হাই পারফর্মিং বা সফল কালচার কোনো দৈব ঘটনা নয়। এইটি তৈরি হয় 3টি সুনির্দিষ্ট মনস্তান্ত্রিক সংকেত বা স্কেলের মাধ্যমে। আসুন এই স্তরগুলোকে বিস্তারিত দেখা যাক। প্রথম স্তর, নিরাপত্তা তৈরি করা। কোনো টিমের সদস্যরা যদি মনের মধ্যে প্রতিনিয়ত ভয় পায় যে আমি একটি ভুল করলে বস আমাকে চাকরি থেকে বের করে দেবে, কিংবা মিটিংয়ে কোনো আইডিয়া দিলে বাকিরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, তবে সেই টিম কখনোই বড় কিছু করতে পারে না। সফল কালচারের প্রথম শর্ত হলো মনস্তান্ত্রিক নিরাপত্তা। একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। লেখক পিকচার অ্যানিমেশন স্টুডিওর উদাহরণ দেন, যেখানে টয় স্টোরি বা ফাইন্ডিং নিমোর মতো মাস্টারপিস সিনেমা তৈরি হয়। পিকচার একটি কালচার আছে যাকে বলা হয় ব্রেন ট্রাস্ট। এখানে যখন কোনো সিনেমার ডিরেক্টর তার স্ক্রিপ্ট বা আইডিয়া দেখান, তখন জুনিয়র থেকে সিনিয়র সবাই কোনো মেকি ভদ্রতা ছাড়াই অত্যন্ত নির্দয় কিন্তু গঠনমূলক সমালোচনা করেন। সেখানে কোনো ইগোর জায়গা নেই। সবাই জানে এখানে আমার আইডিয়াকে জাজ করা হচ্ছে, আমাকে মানুষ হিসেবে নয়। এই পরম নিরাপত্তায় পিক্সারকে বছরের পর বছর ধরে বিশ্বের 1 নম্বর অ্যানিমেশন স্টুডিও বানিয়ে রেখেছে। দ্বিতীয় স্তম্ভ, দুর্বলতা ভাগ করে নেওয়া। সাধারণত একজন লিডার বা বস পাবেন আমাকে সবসময় নিখুঁত থাকতে হবে, আমি যে সব জানি তা দেখাতে হবে। কিন্তু ড্যানিয়েল কোয়েল বলেছেন এটি একটি মারাত্মক ভুল ধারণা। একজন সত্যিকারের প্রফেশনাল লিডার সবার সামনে নিজের দুর্বলতা বা ভুল স্বীকার করতে দ্বিধা করে না। লিডার যখন বলেন আমি এই কাজটা একা পারছি না, তোমাদের সাহায্য দরকার, বা আমার এই সিদ্ধান্তটা ভুল ছিল, তখন পুরো টিমের মধ্যে বিশ্বাসের একটা গভীর সেতু তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এলিট মিলিটারি ফোর্স
নেভি সিল। তারা যে কোনো বিপজ্জনক মিশন শেষ করে আসার পর একটি সেশন করে, যার নাম AAR, আফটার অ্যাকশন রিভিউ। এই মিটিংয়ে যে কোনো র্যাঙ্ক বা পদমর্যাদা থাকে না। কমান্ডার থেকে শুরু করে সাধারণ সৈনিক সবাই খোলামেলা আলোচনা করেন যে মিশনে কার কোথায় ভুল হয়েছিল এবং কার ভুলের জন্য পুরো টিম ঝুঁকিতে পড়েছিল। এই নিঃসংকোচে দুর্বলতা শেয়ার করার ক্ষমতা তাদেরকে বা যুদ্ধক্ষেত্রে একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত করে তোলে। তৃতীয় স্তম্ভ, অভিন্ন উদ্দেশ্য প্রতিষ্ঠা করা। একটি সফল টিমকে সবসময় মনে করে দিতে হয় তারা আসলে কেন কাজ করছে, তাদের শেষ লক্ষ্য বা ভীষণটা কি। হ্যান্স রসলিং এর ফ্যাক্টফুলনেসের মতোই মানুষকে সেফ ডেটা বা সংখ্যা টার্গেট দিলে সে মোটিভেটেড হয় না, তাকে একটি বড় এবং অর্থপূর্ণ গল্পের অংশ বানাতে হয়। লেখক জনসন অ্যান্ড জনসন কোম্পানির একটি বিখ্যাত কেস স্টাডি তুলে ধরেন। 1982 সালে শিকাগোতে তাদের তৈরি একটি ওষুধ টাইলেনলের মধ্যে কোনো এক আততায়ী সানাইড বিষ মিশিয়ে দেয়, যার ফলে 7 জন মানুষ মারা যায়। কোম্পানি তখন চরম সংকটে পড়ে। তাদের সিইও তখন কোনো আর্থিক লাভ ক্ষতির হিসাব না করে তাদের কোম্পানির মূলনীতি বা ক্রোডো, যার মূল কথা ছিল আমাদের প্রথম দায়িত্ব রোগী সুরক্ষার প্রতি, তা মেনে বাজার থেকে সঙ্গে সঙ্গে $10 কোটি মূল্যের সব ওষুধ তুলে নেন এবং ধ্বংস করে দেন। এই অভিন্ন উদ্দেশ্য বা সততার কারণে কোম্পানিটি ধ্বংস হওয়া থেকে বেঁচে যায় এবং কাস্টমারের বিশ্বাস চিরকালের জন্য জয় করে। ড্যানিয়েল কোয়েল তার বইয়ের মানুষের আরেকটি অদ্ভুত মনস্তান্ত্রিক আচরণের কথা বলেছেন, যাকে বলা হয় ব্যাড অ্যাপেল ইফেক্ট বা একটি পচা আপেলের পুরো জুড়ি নষ্ট করার ক্ষমতা। অর্থাৎ একটি দারুণ কর্মক্ষম টিমের মধ্যে যদি মাত্র একজন নেতিবাচক বা টক্সিক মানুষ থাকে, তবে সে পুরো টিমের পারফরমেন্স এক নিমিষে ধ্বংস করে দিতে পারে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির সাইকোলজিস্ট উইল প্লেভস এটি প্রমাণ করার জন্য একটি বিখ্যাত মনস্তান্ত্রিক পরীক্ষা চালান। তিনি 4 জন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বেশ কয়েকটি টিম গঠন করেন এবং তাদের একটি বিজনেস প্রজেক্ট সলভ করে দেন। কিন্তু প্লেভস গোপনে কিছু টিমের মধ্যে একজন করে অভিনেতা ঢুকিয়ে দেন, যার কাজ ছিল 3টি নির্দিষ্ট নেতিবাচক চরিত্রে অভিনয় করা। দ্য জার্ক, যে সবার সাথে রুক্ষ আচরণ করবে এবং বলবে তোমার আইডিয়াটা ফালতু। 2, দ্য স্লাকার, যে টেবিলে পা তুলে অলস বসে থাকবে এবং বলবে এত কাজ করার কি দরকার, ধুর। দ্য ডোনার, যে টেবিলে মাথা নিচু করে হতাশা ছড়াবে, আমাদের দ্বারা এই প্রজেক্টে কিচ্ছু হবে না, আমরা ফেল করব। পরীক্ষার ফলাফলটি ছিল অত্যন্ত শিউর ওঠার মতো। দেখা গেল যে টিমগুলোতে ওই একজন মাত্র নেতিবাচক অভিনেতা ছিল, তাদের পারফরমেন্স বাকি সাধারণ টিমের চেয়ে এক ধাক্কায় 30 থেকে 40% কমে গেল। সবচেয়ে ভীতিজনক সত্য হলো ওই অভিনেতারা যখন অলস বা হতাশ হয়ে বসে থাকতো, তখন টিমের বাকি সাধারণ ও ট্যালেন্টেড সদস্যরা অসচেতনভাবে নিজেদের অজান্তে টেবিলে মাথা নিচু করে অলসভাবে বসে পড়তে শুরু করলো। অর্থাৎ টক্সিসিটি বা নেতিবাচকতা ভাইরাসের মতো সংক্রামক। কিন্তু এর মধ্যে একটি মিরাক্কেল বা অলৌকিক ঘটনা ঘটল। একটি নির্দিষ্ট টিম ছিল যেখানে ওই নেতিবাচক অভিনেতা থাকা সত্ত্বেও তাদের পারফরমেন্স কোনো ঘাটতি হয়নি। তারা বরাবরের মতোই টপ স্কোর করলো। ফেলস ভিডিও রেকর্ডিং চেক করে দেখলেন ওই টিমের জোনাথন নামে একজন সাধারণ তরুণ ছিলেন, যার মধ্যে এক জাদুকরী লিডারশিপ করছিল। যখন ওই নেতিবাচক অভিনেতা হতাশা চড়াতো বা রুক্ষ কথা বলতো, জোনাথন খুব শান্ত গলায় হেসে বডি ল্যাঙ্গুয়েজ নরম করে বলতো, দারুণ পয়েন্ট, আচ্ছা বন্ধুরা, তোমরা এই ডিজাইনটা নিয়ে কি ভাবছো? জোনাথন অলক্ষে পুরো টিমের মনস্তান্ত্রিক নিরাপত্তা ফিরিয়ে আনছিল এবং টক্সিক ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিডোট হিসেবে কাজ করেছিলেন। ড্যানিয়েল কোয়েল বলেন, একজন গ্রেট লিডার মানে এই নয় যে সে অনেক বড় জিনিয়াস। গ্রেট লিডার হলেন তিনি যিনি নিজের টিমকে টক্সিসিটি থেকে মুক্ত রেখে নিরাপদ রাখার ক্ষমতা রাখেন। অডিও বুকের এই অংশে আমরা জানব কিভাবে একটি দুর্বল বা টক্সিক কালচার আমাদের প্রফেশনাল লাইফ এবং বিজনেসকে দেউলিয়া করে দেয়। ড্যানিয়েল কোয়েল 3টি বড় সংকটের কথা তুলে ধরেছেন। 1, মেকি ভদ্রতার ফাঁদ।
অনেক কোম্পানিতে একটি কালচার থাকে যেখানে সবাই সবার সাথে খুব মিষ্টিভাবে কথা বলে, মিটিংয়ে বসের কথায় মাথা নাড়ায় এবং কোনো দ্বিমত পোষণ করে না। বাইরে থেকে দেখলে মনে হবে এটি খুব শান্ত ও চমৎকার টিম, কিন্তু নাসিম তালেবের ফ্রাজাইল থিওরির মতোই এই টিমগুলো আসলে ভেতর থেকে চরম ভঙ্গুর, কারণ কেউ কারোর ভুল ধরে না এবং ভেতরে ভেতরে ক্ষোভ জমিয়ে রাখে। যখন বড় কোনো ব্ল্যাক সোয়ান বা ক্রাইসিস আসে, তখন এই ম্যাকিবদ্ধতার টিম তাসের ঘরের মতো ভেঙে যায়। 2. স্টার কালচার বনাম টিম কালচার। আমরা ভাবি বাজার থেকে 5 থেকে 6 জন হাই প্রোফাইল স্টার বা বিশ্বসেরা এক্সপার্টকে এনে এক রুমে বসিয়ে দিলে একটি সুপার টিম তৈরি হয়ে যাবে, কিন্তু ইতিহাস প্রমাণ করে স্টার প্লেয়াররা প্রায় নিজেদের ইগো এবং ব্যক্তিগত ক্রেডিটের লড়াইয়ে ব্যস্ত থাকে। ফলে তাদের মধ্যে কোঅপারেট বা সহযোগিতা শূন্যের কোঠা নেমে আসে। ড্যানিয়েল কোয়েল বলেন, ট্যালেন্ট বা মেধা দিয়ে ম্যাচ জেতা যায়, কিন্তু কালচার দিয়ে টুর্নামেন্ট জেতা যায়। 3. দূরত্বের মানসিক সংকট। বর্তমান যুগে হাইব্রিড বা রিমোট ওয়ার্কের কারণে টিমের সদস্যরা শারীরিকভাবে আলাদা হয়ে যাচ্ছে। যখন মানুষ একে অপরের বডি ল্যাঙ্গুয়েজ, হাসি মুখ বা ছোট ছোট বিলঙ্গিং কিউজ দেখতে পায় না, তখন অবচেতনভাবেই তাদের ব্রেন নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। রিমোট টিমে যদি প্রতিদিন জাস্ট 5 মিনিটের জন্য হলেও কোনো কাজের বাইরে ইনফর্মাল কানেকশন তৈরি না করা হয়, তবে টিমের প্রোডাক্টিভিটি নাটকীয়ভাবে ধসে পড়ে। এবার আসুন আজকের এই 2026 সালের সবচেয়ে স্ট্র্যাটেজিক এবং সমসাময়িক প্রশ্নে, যেখানে বড় বড় কোম্পানির কোডিং, রাইটিং, ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ পর্যন্ত এআই এজেন্টরা নিখুঁতভাবে করে দিচ্ছে। সেখানে মানুষের তৈরি এই দ্য কালচার কোড বইটির প্রাসঙ্গিকতা কোথায়? কেন আজ টিম কালচার আপনার সবচেয়ে প্রিমিয়াম স্কিল? খুব মনোযোগ দিয়ে শুনুন। এআই আপনাকে নিখুঁত কোড লিখে দিতে পারে, এআই আপনাকে বেস্ট বিজনেস স্ট্র্যাটেজি বানিয়ে দিতে পারে, কিন্তু এআই কখনো দুটি মানুষের মনের মধ্যে বিশ্বাস এবং নিরাপত্তা তৈরি করতে পারে না। আজকের হাইপার অটোমেটেড যুগে হার্ড স্কিল বা টেকনিক্যাল কাজের ভ্যালু দিন দিন কমছে, কারণ এআই তা ফ্রিতে করে দিচ্ছে, কিন্তু মানুষের সাথে মানুষের কোলাবোরেশন বা দলগতভাবে কাজ করার ক্ষমতা, ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটি টিমকে মোটিভেটেড রাখার ক্ষমতার ভ্যালু বা প্রিমিয়াম বহুগুণ বেড়ে গেছে। ভবিষ্যতে এআই টুল সবার কাছেই থাকবে। লড়াইটা এআইয়ের উপর হবে না, লড়াইটা হবে কোন কোম্পানির হিউম্যান টিম কত বেশি একতাবদ্ধ এবং বিশ্বস্ত। যে টিম নিজেদের দুর্বলতা শেয়ার করতে পারে, বসের ভুল নির্ভয়ে ধরিয়ে দিতে পারে, তারা যে কোনো এআই চালিত প্রতিদ্বন্দ্বীকে এক তুগড়ে হারিয়ে দেবে। এআইয়ের যুগে কালচার কোডই হবে আপনার টিমের আসল মানবীয় সুপার পাওয়ার। ড্যানিয়েল কোয়েলের এই পুরো বইয়ের সারসংক্ষেপ থেকে যদি আপনি আপনার স্টার্ট আপ, কর্পোরেট টিম বা যে কোনো ছোট গ্রুপের কার্যক্ষমতা বাড়াতে চান, তবে প্রতিদিন 3টি সহজ প্রফেশনাল নিয়ম মেনে চলুন। প্রচুর বিলঙ্গিং কিউজ ব্যবহার করুন। মিটিং বা কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ খোলামেলা রাখুন। মানুষের কথা শোনার সময় আই কন্ট্যাক্ট করুন, মাথা নাড়ুন এবং মনোযোগ দিয়ে শুনুন। আপনার টিম মেম্বারদের প্রতিনিয়ত অবচেতনভাবে এই মেসেজটি দিন, তুমি এই টিমের একটি অত্যন্ত মূল্যবান অংশ এবং আমি তোমাকে এখানে নিরাপদ বোধ করাতে চাই। 2. ভুল বা দুর্বলতা স্বীকারের নেতৃত্ব দিন। একজন লিডার বা ম্যানেজার হিসেবে মিটিংয়ে সবার আগে নিজের কোনো ছোট ভুল বা সীমাবদ্ধতাকে স্বীকার করুন। বলুন, এই পয়েন্টে আমার আইডিয়াটা কাজ করেনি, তোমরা কেউ আমাকে ব্যাকআপ দিতে পারবে? লিডার যখন নিজের মুখোশ খুলে মাটির মানুষ হন, তখন জুনিয়ররাও তাদের ভুল লুকিয়ে না রেখে খোলামেলাভাবে শেয়ার করার সাহস পায়, যা কোম্পানিকে বড় ক্ষতি থেকে বাঁচায়। 3. লক্ষ্য বা উদ্দেশ্যকে চোখের সামনে রাখুন। টিমের মিশন বা ভিশন স্রেফ কোনো ডায়েরির পাতায় বা অফিসের দেওয়ালে লিখে রাখবেন না। প্রতি সপ্তাহে বা প্রতিটি নতুন প্রজেক্টের শুরুতে টিমকে মনে করিয়ে দিন, আমরা আজ যে কাজটি করছি তা কিভাবে আমাদের অ্যাড কাস্টমারের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে। উদ্দেশ্য যত পরিষ্কার হবে, টিমের মোটিভেশন তত রকেট গতিতে উপরে উঠবে।
ড্যানিয়েল কোয়েলে দ্য কালচার কোড আমাদের শেখায় যে একটি মহান দল বা গ্রেট টিম কখনো জন্মায় না, বরং তাকে প্রতিদিন ছোট ছোট সংকেত, বিশ্বাস আর নিরাপত্তা দিয়ে গড়ে তুলতে হয়। মেধা একা কোনো বড় ইমারত ঘুরতে পারে না যদি না তার পেছনে একটি শক্তিশালী কালচারের নোঙ্গর থাকে। যেমনটি মাইকেল অ্যাঞ্জেলো পাথরের ভেতরে অতিরিক্ত অংশ কেটে ডেভিডের মূর্তি বের করেছিলেন, তেমনি আমাদের টিমের ভেতর থেকে ইগো, ভয় আর মেকি ভদ্রতা ছেটে ফেললে আসল দলগত শক্তির সৌন্দর্য ঢানা মেলে উঠবে। আজকের এই পর্বটি আপনার কেমন লেগেছে? আপনি কি আপনার নিজের কর্মক্ষেত্র বা টিমে কখনো ব্যাড অ্যাপেল ইফেক্ট বা মেকি ভদ্রতার পাদের মিল খুঁজে পেয়েছেন? কমেন্ট করে আপনার সে অভিজ্ঞতা আমাদেরকে জানান। আমরা আপনার প্রত্যেকটি কমেন্ট খুব গুরুত্ব দিয়ে পড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার সেই টিম মেম্বার বা বসের সাথে আজই শেয়ার করবেন যার সাথে আপনি একটি দুর্দান্ত কাজের কালচার গড়ে তুলতে চান। আপনার একটি শেয়ার পুরো টিমের ভাইব বদলে দিতে পারে। খুব দ্রুত দেখা হবে দুনিয়া কাঁপানো এই 100টি বিখ্যাত বইয়ের বিশেষ অডিও বুক সিরিজের কোনো অসাধারণ মাস্টারপিস বইয়ের চূড়ান্ত এবং জাদুকরী ভয়েস স্ক্রিপ্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, একতাবদ্ধ থাকুন এবং নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারহানা ইয়াসমিন। ধন্যবাদ।